অন্যমনস্ক হয়ে কড়াইতে সবজি ছাড়তেই হাতে তেল ছিটে আসে রিয়ার। শাশুড়ি বলে, কি ভাবছো এত তুমি? কোনো কাজ তো মন দিয়ে করতে পারো না, ব্যাপারটা কি? না মানে থাক, আরও তো কৈফিয়ত দিতে হবে না, যত সব। রিয়ার শাশুড়ি অগ্নিমূর্তি হয়ে বেরিয়ে যান রান্নাঘর থেকে। রিয়া চুপ করে দাঁড়িয়ে থাকে। বাড়ির কলিং বেলের আওয়াজ শুনে সদর দরজা খুলতে যায় সে। ক্লান্ত প্রীতমকে দাঁড়িয়ে থাকতে দেখে রিয়া বলে, ব্যাগটা দাও, আমি ঘরে নিয়ে যাচ্ছি। থাক, আমি নিয়ে যেতে পারবো। প্রীতম ঘরে চলে যাওয়ার পর রিয়া এক কাপ চা নিয়ে হাজির হয় ঘরে। তোমাকে কি বলেছি আমি চা আনতে? কি প্রয়োজন ছিল এসবের? তুমি তো অফিস থেকে ফিরলেই চায়ের কথা বলো, তাই। তো আজকে তো বলিনি আনতে। বেশি কাজ দেখানোর কোনো দরকার নেই, যাও এখন। শুকনো চোখের কোণায় কোথা থেকে যেন জল এসে ভিজিয়ে দেয়। রিয়া ঘর থেকে বেরিয়ে যায়। বাথরুমে গিয়ে কল ছেড়ে চোখে মুখে জলের ছিটে দেয়। মুখ তুলে আয়নায় তাকাতেই ওর মনে পড়ে যায় সেই দিনটার কথা। সেদিন কলেজে ডকুমেন্টস ভেরিফিকেশনের দিন ছিল। মাথার ঠিক উপরে সূর্যি মামা। তার নির্দেশে গরমের আগুন যেন লুয়ের মতো বইছে। রিয়া নিজের জলের বোতল থেকে একটু জল খেয়ে জলের ছিটে দিচ্ছিল, উপলক্ষ একটু শীতলতার অনুভব করা। হঠাৎই পাশ থেকে একজন বলে, বলছি একটু জল হবে, খেতাম আর কি। রিয়া মুখ ঘুরিয়ে দেখে পাশে একটা অচেনা ছেলে। ঘামে ভেজা কপাল, মাথায় এলোমেলো চুল, আর একটা হাসি মাখা রয়েছে সেই মুখে। ছেলেটা আবার বলে, হ্যালো, বলছিলাম একটু জল। ও হ্যাঁ হ্যাঁ, এই তো। রিয়াও বোতলটা এগিয়ে দেয়। জল খেয়ে হালকা হেসে ছেলেটি বলে, থ্যাংক ইউ সো মাচ। জল খাওয়া শেষ করে ছেলেটা বোতল ফেরত দিলে প্রথম বাক্যালাপ রিয়াই শুরু করে। হাই, মাইসেলফ রিয়াঙ্কা বাসু ফ্রম বারাসাত। আমি হিস্ট্রি নিয়ে ভর্তি হয়েছি। আর তুমি? আমি রজত আবু বসাক, সংক্ষেপে রজত। আমার কেমিস্ট্রি। ও আচ্ছা, তা বাড়ি কোথায়? আই মিন হোম টাউন? আমার হোম টাউন বিরাটি। আচ্ছা, আপনাকে কি এর আগে সামহাও কোথাও দেখেছি? মানে মুখটা একটু চেনা চেনা ঠেকছে আর কি। পৃথিবীটা তো গোল, দেখলেও দেখে থাকতে পারো। বাই দ্য ওয়ে, আমাকে আপনি বলো না, তুমি করেই বলতে পারো। ও শিওর, নিশ্চয়ই। আসলে প্রথম আলাপেই কেউ কেউ তুমি করে সম্বোধন করলে একটু খারাপ ভেবে বসে, তাই আর কি। তাও বটে, কিন্তু আমি তোমাকে প্রথমে তুমি করে ডাকলাম, কিছু মনে করনি তো? না না, একদম না, একদম না। অফিস ঘর থেকে ডাক পড়েছে স্টুডেন্টদের, ওরাও এগিয়ে যায়। সেদিন আর দেখা হয়নি রজতের সঙ্গে। বাড়িতে গিয়ে আর কোনো কাজেই মন লাগছিল না রিয়ার। অ্যাকচুয়ালি আগে ও খুব একটা ছেলেদের সঙ্গে কথা বলেনি। এই ধরো বাড়িতে বাবা, জেঠু, দাদা, ব্যাস এই পর্যন্তই। সেভাবে কোনো রকমের ছেলে বন্ধুও পাতানো হয়নি। এই প্রথম রজতাবুকে দেখে ওর নিজে থেকে কথা বলার ইচ্ছে হয়েছে। ওরকম ভোলা ভালা মুখ আর সজল চোখ সবারই মন জয় করে নিতে পারে। স্বাভাবিকভাবে রিয়াও প্রভাবিত হয়েছে। এরকম একটা দিনে এরকম একটা মানুষের সঙ্গে সাক্ষাৎ, তার উপরে সে নিজে এসে জল চেয়েছে। পরে অবশ্য রিয়া নিজেই ভাবছিল, ছেলেটার সাথে কি প্রথম দিনেই এতটা ফ্র্যাঙ্ক হওয়া ঠিক হলো? ও তো নিজে থেকে আপনি আগে করছিল, তাতে আবার অত তুমি শেখানোর দরকার কি ছিল? বাড়িতে বাবা জেঠুরা একদম পছন্দ করে না বাড়ির মেয়েদের অন্য কোনো ছেলের সঙ্গে কথা বলা। নেহাত এই বছর গার্লস কলেজে ফর্ম ফিল আপের ডেটটা পেরিয়ে গিয়েছিল, তাই ওকে কোয়েট কলেজে ভর্তি হতে হলো শেষ পর্যন্ত। কাকিমণি, ও কাকিমণি। স্মৃতির এই অতল সমুদ্র থেকে
রিয়াকে মুহূর্তের মধ্যেই ওর শাড়ির আঁচল টেনে বের করে আনে বিট্টু, ওর ভাসুরপো। কাকিমণি, ও কাকিমণি। ও বিট্টু, কি কি হলো বলো। কাকিমণি, তুমি কাল একটু আমার স্কুলে যাবে? কেন? আসলে আমি সেদিন স্কুলে একটা ছেলেকে মেরেছিলাম। কি করব বলো, আমার টিফিন খেয়ে নিয়েছিল, তাই টিচার আমাকে মাকে সাথে নিয়ে যেতে বলেছে, কিন্তু মা তো বিজি। তুমি চলো না প্লিজ। আচ্ছা যাব, তবে আর কিন্তু এরকম করবে না, হ্যাঁ? আগে প্রমিস করো। আচ্ছা কাকিমণি, প্রমিস, আর করব না। এই যৌথ পরিবারে যদি সত্যি রিয়ার সঙ্গে সারাদিনে একবারও ভালো করে কেউ কথা বলে থাকে, সে হলো এই 9 বছরের বাচ্চাটা। কাকিমা বলতে অজ্ঞান, শ্বশুর ছিলেন প্রফেসর, কাজে ডিসিপ্লিনটা প্রধান। শাশুড়িও 48 বছরের এই দাম্পত্য জীবনে শাসনটাকেই মাথায় করে রেখেছেন। ওনার 2 ছেলেও হয়েছে একই ধাঁচে গড়া। বাড়ির বড় বউ চাকরি করে, তাই তার উপরে কেউ কথা বলে না। সংসারে একটা মোটা অঙ্কের টাকা সে কন্ট্রিবিউট করে, চাইলেও তার উপর মাতব্বরি করতে পারেন না শাশুড়ি। আর বাকি রইল রিয়া। আজ যদি রিয়াও বড় জায়ের মতো উচ্চ শিক্ষিতা বা চাকুরিরতা হতো, তাহলে ওকেও হয়তো দিনরাত উঠতে বসতে এত কথা শুনতে হতো না। ফার্স্ট ইয়ারে সবে ক্লাস শুরু হয়েছে তখন। প্রথম 4টে ক্লাসের পর টিফিনের জন্য আধ ঘন্টা গ্যাপ। কলেজের সিঁড়িতে দাঁড়িয়ে জানালার দিকে মুখ করে বৃষ্টি স্নাতা শহরের দৃশ্য উপভোগ করছে রিয়া। হঠাৎই পেছন থেকে পাপা। রিয়া চমকে গিয়ে পেছনে তাকালে দেখে রজত একগাল হাসি নিয়ে দাঁড়িয়ে রয়েছে। তুমি তো দেখছি একদম বাচ্চাদের মতো। সবে তো স্কুল পেরিয়ে ঢুকলাম কলেজে, ইতিমধ্যেই যদি ছোটবেলাটা ভুলে যাই, তাহলে ছোটবেলার সঙ্গে একটু নাইনসাফি হয়ে যাবে না? টিফিন করবে না? টিফিন সেটা তো করব, কিন্তু এখনই বৃষ্টি যা নেমেছে, যা অবস্থা চারিদিকে, কিভাবে এবার বাইরে যাই সেটাই তো ভাবছি। আমি টিফিন এনেছি, আমি শেয়ার করছি। তুমি টিফিন শেয়ার করবে বলছো? বেশ, এমনিতেও বড্ড খিদে পেয়েছে, চলো। ফাঁকা ক্লাসরুমে দুজনে বসে রুটি আর পনির ভোজনে। রজত খেতে খেতে বলে, পনিরটা কিন্তু দারুণ বানিয়েছে কাকিমা, জাস্ট অসাধারণ। এটা আমি বানিয়ে এনেছি। কি বললে? মানে তুমি বারাসাত থেকে এখানে আসো, সকালে আবার রুটি তরকারিও বানিয়ে আনো? মানে এত কিছু টাইম পাও কখন? হ্যাঁ, হয়ে যায়। আসলে মায়ের তো অনেক কাজ থাকে, আর বৌদি দুপুরের জন্য তরকারি কাটছিল, আমি তাই এদিক দিয়ে সকালের টিফিনটা করেই নিলাম। এই রে, দেখেছো তো তোমাকে কি সব গল্প শোনাতে শুরু করেছি। আমি কিন্তু শুনবো না বলিনি, তাছাড়া মানুষের সম্বন্ধে জানতে আমার কিন্তু বেশ ভালোই লাগে। তবে একটা কথা কিন্তু বলতেই হবে, তোমার হাতের রান্নাটা জাস্ট অসাধারণ, একেবারে ফাঁকা গিন্নি যাকে বলে। আচ্ছা, তাই নাকি? রিয়ার মুখে আলতো হাসি ফুটে ওঠে। রজত আবার বলে, আচ্ছা রিয়া, তুমি পড়াশোনা শেষ করে কি করবে? নিশ্চয়ই চাকরি করবে। চাকরি? চাকরি, এই কথাটা কোনোদিন ভাবেইনি রিয়া। আসলে এরকম একটা কনজারভেটিভ ফ্যামিলি থেকে ওকে যে কলেজে যেতে দিচ্ছে, তাতেই সে অনেক ধন্য। অবশ্য ওকে পড়তে দেওয়ার একটা কারণ রয়েছে। এখন মেয়েদের বিয়ে দিতে গেলেও ছেলের বাড়ির লোকেরা আগে মেয়ের শিক্ষাগত যোগ্যতার কথা জিজ্ঞেস করে। সেদিক থেকে মেয়ে যদি সামান্য গ্র্যাজুয়েশনটাও কমপ্লিট না করে, তাহলে আর কে দেখে? রিয়া একটু অন্যমনস্ক হয়ে পড়েছিল। রজতের কথায় ওর ঘোর কাটে। দেখো রিয়া, বাড়ির কাজ শেখা সবসময় ভালো, মেয়ে কেন, ছেলেদেরও শেখা উচিত। বাড়িতে কেউ যদি রান্না না করে,
আমি তো আর না খেয়ে বসে থাকবো না, তাই না? না মানে তোমার মতো হয়তো এত ভালো রান্না করতে পারবো না, বাট ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই মিন, রাইট? সেরকমই মেয়েদেরও কিন্তু ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্সের কথা চিন্তা করা উচিত। বাবা, তুমি তো দেখছি বেশ ভালোই কথা বলো। কেরিয়ার কাউন্সেলিং শুরু করবে নাকি? না না, আমি আর ওসব করতে পারবো না। রিয়ার হঠাৎ জ্ঞান হয়, কি সব ভাবছে সে, সেই কবেকার কথা। এখন কি আর ভেবে লাভ আছে? মানিয়ে তো নিয়েছে সবই। জীবনটা কেমন যেন বেশ নিজের ছন্দেই চলছে, অসুবিধা তো নেই। নিয়ম মেনে দিনের পর দিন কেটেই যাচ্ছে। সংসারের সব কাজ সেরে রাতে ঘরে ফিরলে রিয়াকে প্রীতম জিজ্ঞেস করে, মায়ের কাছে শুনলাম আজ পিসিমণি এসেছিল, হ্যাঁ। কিছু বললো? কি আর বলবে, ওই প্রতিবার যা জিজ্ঞেস করে একই। কোনো খবর এলো, কি ভাবছি, সেসবই। ও যাই হোক, সন্ধ্যের সময় টায়ার্ড ছিলাম, তাই একটু রাফলি কথা শুনিয়ে দিয়েছি। কিছু মনে করনি তো? না, ঠিক আছে। হ্যালো এভরিওয়ান, তোমরা অনেকেই কিন্তু এখনও অ্যাসাইনমেন্টস জমা করোনি। 15 তারিখের মধ্যে জমা না দিলে পরীক্ষায় কিন্তু বসতে দেওয়া হবে না। আর সকলে নোটিশ বোর্ড চেক করে নিও, অ্যাডমিট কার্ড কবে দেবে জানিয়ে দিয়েছে। আজকের মতো ক্লাস এখানেই শেষ। কথাগুলো বলে প্রফেসর বেরিয়ে যেতেই রিয়ার পাশে বসে থাকা তানিয়া জিজ্ঞেস করে, এই রিয়া, সেকেন্ড পেপারের কি অবস্থা? সব তৈরি? উফ, ওটার যা সিলেবাস, কে জানে কতটা কমপ্লিট করতে পারবো। ইতিমধ্যেই হই হই করে পরের ব্যাচ ঢুকেছে ক্লাসে। সকলেই নিজের নিজের পছন্দের বেঞ্চের সামনে দাঁড়িয়ে। তানিয়া অবস্থা দেখে বলে, সত্যি, এবার সারা কলেজ চত্বর ধরে শুধু ঘুরে বেড়ায় যতক্ষণ না পরের ক্লাস শুরু হচ্ছে। নতুন ফ্লোরের কাজ কমপ্লিট হয়ে গেলেই আর এই ঝামেলাটাই থাকবে না, অনেকগুলো ফাঁকা রুম পাওয়া যাবে। হ্যাঁ সেটাই। যাই হোক, শোন না, আমি ক্যান্টিনের দিকে যাচ্ছি, তুই যাবি? রিয়া কিছু একটা বলতে যাবে, দরজার সামনে দাঁড়ানো কয়েকজন তানিয়াকে ডাক দেয়। রিয়া তাদেরকে দেখে বলে, না রে, এখন তো খিদে নেই, তুই যা। আচ্ছা ঠিক আছে, পরে দেখা হচ্ছে তাহলে। কথাটা বলে তানিয়া ওদের সঙ্গে বেরিয়ে যায়। রিয়া ক্লাস থেকে বেরিয়ে গ্রাউন্ড ফ্লোরের দিকে যাওয়ার জন্য রওনা হয়। সিঁড়ি দিয়ে নেমে নোটিশ বোর্ডের দিকে পা বাড়াতেই দেখে রজত আর তার দুই বন্ধু একসঙ্গে সেখানে দাঁড়িয়ে। বোর্ডের দিকে তাকিয়ে হতাশ গলায় দীর্ঘশ্বাস ফেলে ধৃতি বক্তব্য রাখে, সেকেন্ড ইয়ারের ফাইনালটাও চলে এলো, আর তো একটা বছর, তারপর যে যার নিজের পথে। বাবা, তুই আবার এত ফিলোসফিক্যাল হচ্ছিস কেন রে? উফ, এই কলেজটা পেরোলেই তো আমাদেরকে চাকরির ব্যাপারটা ভাবতে হবে নাকি? সবার তো আর তোর মতো ভাগ্য না যে পড়াশুনো শেষ এবারেই আমি বাবার বিজনেসে যোগ দিলাম। এই শোন, এইভাবে বলবি না, ঠিক আছে? আমি কিন্তু নিজের যোগ্যতাতেই কাজটা করব। হ্যাঁ হ্যাঁ বুঝলাম। কিরে রজত, তুই আবার মুখটাকে ওরকম বাংলার পাঁচ করেছিস কেন? দূর ইয়ার, আবার শুক্রবার কলেজে আসতে হবে অ্যাডমিট নিতে, ভালো লাগে না। কেন বাবা জীবন, কাকে সময় দিয়েছিলে শুক্রবার? ফালতু ইয়ার্কি মারিস না তো। আমার 4th পেপারের অ্যাসাইনমেন্টটা ভুল হয়েছে, আমাকে রিডু করতে বলেছিল, শনিবার জমা নেবে। ভাবলাম শুক্রবার বাড়িতে বসে পুরো দিনটা অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করব, বাট আমার শান্তি নেই কপালে। আহারে, ইস বেচারা। আজও মার খাবি কিন্তু সন্দীপ। রজত পিছন ঘুরে সন্দীপকে একটা কিল মারতেই যাচ্ছিল, এমন সময় সিঁড়ির সামনে দাঁড়ানো রিয়াকে দেখতে পায় সে। রজত ডাক দেয় তাকে, রিয়া। রিয়া হাত নেড়ে এগিয়ে আসে। সে
সে ধৃতি আর সন্দীপকে চিনেছে রজতের থ্রুতেই। মাঝে মাঝে রজতকে দেখে হিংসে হয় রিয়ার। মনে মনে ভাবে, ইস, এরকম হাসি ঠাট্টা করা বন্ধু যদি আমারও হতো। অবশ্য দোষটা তো আমারই, কাউকে সুযোগ কি দিয়েছি? বাহ, রিয়াও এসেছে। বলছি রজত, চল না 4 জন মিলে সিনেমা দেখে আসি। সিনেমা কেন? পরের ক্লাসগুলো করবি না? পরের 2টো ক্লাসই টিএসআর এর। উনি পুরো ক্লাসে কাউকে দেখতে পায় না। যত রাজ্যের আউট অফ সিলেবাস কোশ্চেন আমাদের দুজনকেই ধরবে কিন্তু। সত্যি বাবা, কি যে শত্রুতা কে জানে। ক্লাসের মধ্যে সারাক্ষণ বসে বসে বক বক করলে এটাই হবে। হাই, তুই চুপ কর তো। রিয়া, তুমি চলো না আমাদের সাথে। রিয়া যদিও এমনিতেও যেত না, কিন্তু আজ ওর কাছে অজুহাত আছে। না, আসলে পরের ক্লাসটা তো করতে হবে, আর পরীক্ষাও এগিয়ে আসছে। ইম্পর্টেন্ট যদি কিছু বলে। ও আচ্ছা, তাহলে থাক, অন্য কোনো দিন হবে না হয়। হ্যাঁ রে, রিয়া কিন্তু ঠিকই বলেছে, সামনেই এক্সাম আসছে, তো এসব প্ল্যান ডিলে করলেই ভালো হয়। তাহলে আমরা এখন বেরোই, বুঝলি? না হলে আবার ওদিকে টিকিট কেটে ঢুকতে দেরি হয়ে যাবে। তোরা না হয় অন্য কোনো দিন যাস। প্রিয়া, আসলাম, বাই। এই নে চল ধরি, বেরো তাড়াতাড়ি। ধৃতিকে একরকম টানতে টানতেই নিয়ে চলে গেল সন্দীপ। রিয়ার নোটিশ বোর্ড দেখা হয়ে গেলে রজত বলে, কোথায় গিয়ে বসি বলো তো? ক্লাসরুমগুলো তো একটাও ফাঁকা নেই। দিকে ক্যান্টিনেও যা ভিড়, বসার জায়গা তো দেখছি না কোথাও। হ্যাঁ, আমিও সেটাই ভাবছিলাম। মনে পড়েছে, এই চলো তো আমার সঙ্গে, মাথায় একটা জায়গা এসছে, কোথায় বসতে পারবো। কলেজের কাছেই একটা মাঠ আছে। দুপুরবেলায় নিষ্প্রাণ রোদ ওই মাঠকেই ঢেকে রেখেছে। তারই একটা দিকে একটা নাম না জানা গাছের নিচে এসে পাশাপাশি বসলো রজত আর রিয়া। রিয়া হঠাৎ বলে, ওরা তোমার বেশ ভালো বন্ধু, তাই না? সে আর বলতে, ওদেরকে কি আর আমি কম দিন চিনি? সেই ক্লাস 11 থেকে বন্ধুত্ব আমাদের। 11? মানে একই স্কুলে পড়তে? না না, স্কুল আলাদা ছিল। আসলে আমরা টিউশন ব্যাচে একসাথে পড়তাম। স্কুল থেকে কোনো বন্ধুই এই কলেজে চান্স পায়নি। ও আচ্ছা, তবে ভালোই হয়েছে, দুজনকে অ্যাটলিস্ট পেয়েছো। না হলে আমার তো কোনো বন্ধুই নেই কলেজে। কেন? আমরা তোমার বন্ধু নই? আমি তোমার বন্ধু নই? না মানে আমি সেটা কিন্তু বলতে চাইনি। আই মিন, আমার তো কোনো স্কুলের বন্ধু কলেজে নেই, সেটাই আর কি। ও আচ্ছা রিয়া, এই কলেজে এসে তোমার প্রথম বন্ধু কে ছিল? রজতের প্রশ্ন শুনে কিছুক্ষণ রিয়া ওর দিকে তাকিয়ে থাকে। হঠাৎ যেন ব্যাপারটা বুঝতে পারে রজত। ও মাই গড, মানে ডোন্ট সে ইটস মি, ডোন্ট সে ইটস মি, আই মিন রিয়েলি আমি। এতে এত অবাক হওয়ার কি আছে? এখানে তোমার সাথেই প্রথম আলাপ হয় আমার। সেটাও ঠিক, কিন্তু কিন্তু একটা কথা জিজ্ঞেস করবো তোমাকে। করো। তুমি এত চুপচাপ থাকো কেন? না মানে, আমার পরিচিত মেয়েদের মধ্যে তুমি একমাত্র যে এত বেশি চুপচাপ, কোনো কথাই বলো না, কেন? তোমার তো দেখছি অনেক মেয়ের সাথেই বন্ধুত্ব আছে। এই দেখোছো তো, তুমি কিন্তু ধৃতির মতোই ইয়ার্কি মারছো আমার সঙ্গে। আচ্ছা, সরি সরি সরি, কিন্তু আমি তো এরকমই। কিরকমই বলো তো? না মানে, আমি জানি কিছু মানুষ ঠান্ডা গোছের হয়, বেশি কথা বলা পছন্দ করে না, কিন্তু কিন্তু তোমার মধ্যে। আমার মধ্যে কি? তোমার মধ্যে অনেক কথা লুকিয়ে রয়েছে রিয়া। আমার দু চোখ দেখলে আমি বুঝতে পারি, তবে এটা বুঝতে পারি না যে কোন ভয়ে সেই কথাগুলো লুকিয়ে থাকে। রজতের এমন মন্তব্য অবাক করে দেয় রিয়াকে। মনে হয় যেন রিয়া নিজেই নিজেকে ততটা চিনে উঠতে পারেনি যতটা রজত তাকে চিনেছে। কি আর বলবো, তাছাড়া আমি কিছু বললে সে কথা কেউ শুনবেই বা কেন?
ছোটবেলা থেকে শিখেছি বেশি কথা বলতে নেই, মুখে মুখে তর্ক করতে নেই, বড়দের কথার উপর প্রশ্ন করতে নেই। আর এখন তুমি বলছো কথা বলতে, কই স্কুলে পড়ার সময়ও তো কেউ আমাকে এরকম প্রশ্ন করেনি। আচ্ছা, একটা কথা বলবো, কেউ ভুল করলে বা বোঝালে আমাকেও যে সেই একই ভুলের পুনরাবৃত্তি করতে হবে এমন তো কোনো কথা নেই, তাই না? তাছাড়া তারা হয়তো তোমার এই একাকিত্বটা ধরতে পারেনি, আমি ধরতে পারি, তাই আমি বলি। রিয়া নিষ্পলক ভাবে রজতের দিকে তাকিয়ে থাকে। রজত নিজের কথা বলে চলে। জোর করে নিজের কথা যদি সবার সামনে না রাখলে কেউ কিন্তু তোমাকে পাত্তা দেবে না। তাই নিজের বলার জায়গা নিজেকেই তৈরি করতে হবে। তোমার কথা ততক্ষণ কেউ শুনবে না যতক্ষণ না তুমি জোর গলায় নিজের বক্তব্য কারোর সামনে তুলে ধরছো, সেটা কিন্তু মনে রেখো। আর যদি আমি নিজেই চুপ থাকাটা প্রেফার করি তখন? তাহলে তোমাকে পিষে মরতে হবে, কিংবা যদি কপাল জোরে কোনো ভালো মানুষের পাল্লায় পড়ো, সে তোমাকে সাহায্য করবে তোমার নিজের গলার স্বর খুঁজে পেতে। তোমার তোমার হাতে ওটা কি হয়েছে? ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে বেনুনি করছিল রিয়া। তার হাতটা দেখে প্রীতম হঠাৎই জিজ্ঞেস করে। রিয়া ওর থেকে আড়াল করার চেষ্টা করে বলে, কই কিছু না তো। বললেই হলো, কই দেখি। রিয়াকে হাতটা আড়াল করতে দেখে প্রীতম খাট থেকে নেমে এসে ওর ডান হাতটা টেনে নিয়ে সামনে ধরে বলে, এটা কিভাবে হলো? ইস, মলম লাগিয়েছো? আচ্ছা দাঁড়াও দাঁড়াও দেখি। না না, কিছু হয়নি সেরকম। দাঁড়াও তো, একদম চুপ। বলেই নিচু হয়ে ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে ওষুধের বাক্সটা বের করে। এসো এসো এসো, এদিকে এদিকে বসো, এদিকে বসো তো দেখি। রিয়াকে খাটে নিজের পাশে বসিয়ে সযত্নে মলম লাগিয়ে দেয় প্রীতম। মাঝে মাঝে রিয়া ভাবে, এই মানুষটার সঙ্গে বড্ড অন্যায় করে ফেলেছে সে। রাগ, দুঃখ, কান্না চেপে যাওয়াটা যেন প্রীতমের এক প্রকার স্বভাব দোষ। এত বছরে এটুকু বুঝতে পেরেছে রিয়া। কিন্তু মানুষটা যে অন্যের কষ্ট সহ্য করতে পারে না, এগিয়ে যায় সাহায্যের হাত বাড়িয়ে দিতে। কিন্তু বিনিময়ে তাকে কতটুকু কি দিতে পেরেছে রিয়া? সে কি পেরেছে তাকে যোগ্য ভালোবাসা আর যত্ন দিতে? না, পারেনি। বরং নিজের যন্ত্রণাকেই চরমতম ভেবে ফেলেছে। ইদানিং প্রীতমও যেন একটু হতাশ হয়ে পড়েছে। মাঝে মধ্যেই রিয়াকে বকাঝকা করে বসে। তবে হ্যাঁ, সেই 10 বছরের বিবাহিত জীবনে কোনোদিন কোনো খারাপ কথা বলে অসম্মান করেনি রিয়াকে। সবটা বুঝেও স্ত্রীর মর্যাদা দিয়েছে তাকে। রিয়া মাঝে মধ্যেই নিজের কাছে নিজেকে প্রশ্ন করেছে, ওর জন্য প্রীতমের জীবনটা নষ্ট কেন হবে? কিন্তু প্রতিনিয়ত জীবন সেই চিন্তাকে হেলায় ভাসিয়ে দিয়েছে। খাটে পাশ ফিরে শুয়ে রয়েছে রিয়া। অনন্ত অন্ধকারে তাকিয়ে রয়েছে। চোখ থেকে জল বেয়ে বালিশ ভিজে যায় তার। সে নিজেকে প্রশ্ন করে, ভালোবাসা আদতে কি? কেমন হয় এর অনুভূতি? আমি কি আদৌ এর অর্থ বুঝতে পেরেছি কখনো, নাকি সবটাই আমার ভ্রম ছিল? উত্তরহীন এই ঘনীভূত নিশির সঙ্গে তার চোখেও ঘুম ঢলে পড়ে। এই দেখ, আমি কিন্তু বলছি আগে থেকে, রং মিশিয়ে আবির আনবি না, আমার কিন্তু বাবু সেন্সিটিভ স্কিন। ডাব সাবান ঘষে আবিরে মিশিয়ে আনবো, মুখ ধুলে দেখবি সিল্কের মতো নরম স্কিন হয়ে গেছে একেবারে। সন্দীপের কথা শুনে রেগে গিয়ে একটা জোর চিমটি কাটে ধৃতি। লাগছে তো নাকি? উফ, তোরা না মানে সারাক্ষণ একদম বাচ্চাদের মতো ঝামেলা করিস, ভালো লাগে না। কিন্তু গায়ে হাত পায়ে শুধু বেড়েছে, বুদ্ধিটা একেবারে। এই শোন, তোর মতো একটা কিতাবি কিরাকে যে আমাদের দলে নিয়েছি না, এতেই তোর ভাগ্য খুলে গেছে বুঝলি। নইলে আমাদের ছাড়া কলেজ জীবনটা তো পাঞ্ছে হয়ে যেত একবারে।
এই শোন শোন, বাজে বকিস না। হ্যাঁ, আর তো কয়েকটা দিন, তারপর আর আমাদের মতো বন্ধু পাবি? ইউনিভার্সিটিতে আমার মতো একটা জিগড়ি দোস্ত খুঁজে দেখাস তো, আমার নাম পাল্টে ফেলবো তাহলে। জাত বদন আমার এসেছে। এই তোরা একটু চুপ করবি? শোন না, কে যেন একটা গান গাইছে না? সন্দীপ মনোযোগ দিয়ে শুনে হঠাৎ মস্করা করে বলে, 4th ফ্লোর তো জানতাম এই সময় খালি থাকে। এই ভূত আছে নাকি ভাই? থাম তো তুই, ভালোই তো গাইছে মেয়েটা। ওই রুমটায় আই গেস। আয় আয়। তিনজনে ক্লাসরুমের দরজা দিয়ে ঢুকে দেখে রিয়া রুমের শেষ প্রান্তে জানলার দিকে মুখ করে আপন মনেই গিয়ে চলেছে। এই মনের ভারটাই তোমায় দিয়েছি, শুধু তোমায় দিয়েছি। গান শেষ না হতেই হাততালি দিয়ে ওঠে ওরা। রিয়া একেবারে হকচকিয়ে পিছন ফিরে ওদের দিকে তাকায়। ওরা ততক্ষণে এগিয়ে এসেছে জানলার দিকে, রিয়ার কাছে। সন্দীপ প্রশংসায় পঞ্চমুখ হয়ে বলে, ও রিয়া, কি গান গাইলে তুমি, মন ভরে গেল একেবারে। ধ্রি, এ তো একেবারে ন্যাচারাল ট্যালেন্ট রে। হ্যাঁ, তাই তো দেখছি। কিরে রজত, রিয়া যে এত ভালো গান গায়, কই আমাদেরকে কোনোদিন বলিসনি তো? আরে তোদেরকে আর আমি কি বলবো, আমি তো নিজেই আজকে জানতে পারছি। ও তো আমার সামনে কোনোদিন গানই করেনি, ইভেন কোনোদিনও বলেইনি যে ও গান করতে পারে। আমি তো নিজেই অবাক। তোমরা এখানে এখানে কখন এলে? সে আমরা যখনই আসি। আগে বলো তো, এত সুন্দর গান গাও যে আগে বলোনি কেন? হ্যাঁ রিয়া, তুমি কিন্তু ভারী অন্যায় করে ফেলেছো। আমি মানলাম তুমি ওদেরকে বলোনি, বাদই রেখেছো, কিন্তু তুমি আমাকেও বললে না। পুরো বিষয়টা এইভাবে লুকিয়ে গেলে। না না, মানে আসলে আমি তো সেরকম ভাবে কোনোদিন গান শিখিনি, আমি একটু নিজের মতো এই আর কি। এক মিনিট, তুমি এর আগে কোনোদিন গান শেখোনি? মানে না শিখে এরকম গাইলে? কথাটা বলে ধৃতি হা হয়ে রজত আর সন্দীপের দিকে মাথা ঘোরায়। সন্দীপ জিজ্ঞেস করে, আচ্ছা রিয়া, এটা কোন গান গো? না মানে এই গানটা আগে কোনোদিন শুনিনি তো। সেটা মানে এটা সেরকম কোনো গান নয়, আমি জাস্ট একটু মানে ওই আর কি। ওয়েট আ মিনিট, এটা মানে এটা তোমার নিজের গান? সত্যি করে বলো তো রিয়া। হ্যাঁ, মানে এটা আমার নিজের। রজত বড় বড় দু চোখে ওর দিকে তাকায়। রিয়ার এই দিকটা তার একেবারেই জানা ছিল না। ধৃতি হঠাৎ নিজের দু হাত দিয়ে রিয়ার ডান হাতটা তুলে আলতো করে চেপে ধরে বলে, এই রিয়া, একটা আবদার করছি, আমার এই আবদারটুকু রাখবে গো? কি বলো? তুমি তো জানো আমাদের কলেজে বসন্ত উৎসবের আয়োজন হচ্ছে, অনেকে পারফর্ম করবে, নাচ গান আবৃত্তি সব হবে। রিয়া, তুমি প্লিজ গান গাইবে? দেখো না, না বললে কিন্তু আমি মানবো না। হ্যাঁ রিয়া, ইউ মাস্ট পারফর্ম দিস ইয়ার। তোমার গান শুনে সবার মন ভালো হয়ে যাবে। কিরে রজত, তুই কিছু বল। হ্যাঁ রিয়া, এই বছর তোমার পারফরমেন্স কিন্তু চাই আমাদের। দেখো, এটা তো শেষবারের মতো, তাই না? এরপরে কলেজ জীবনও আর মাত্র কয়েকটা মাস, এরপরে আর দিনগুলো কিন্তু ফিরে পাবো না আমরা। এটা না হয় একটা স্মৃতি হয়েই থেকে যাক। প্লিজ না করো না। হ্যাঁ রিয়া, প্লিজ প্লিজ এই কথাটা আমাদের রাখো। সবার জোড়াজুড়িতে এবার আর রিয়া পার পায় না, ওকে শেষে রাজি হতেই হয়। আচ্ছা, তোমরা যখন এত করে বলছো, আমি গাইবো। পরের ক্লাসের ঘন্টা শুনে সবাই নিচে নামার জন্য রওনা হয়েছিল। ধৃতি আর সন্দীপ আগে আগে হাঁটতে থাকে। রজত নিজের ফোনের গ্যালারি ওপেন করে রিয়াকে ডাকে, দুটো ছবি দেখিয়ে জিজ্ঞেস করে, রিয়া এটা দেখো, কোন পাঞ্জাবিটা বেশি ভালো লাগছে বলো তো? আমি আবার কি বলবো? কি আর বলবে, তোমার ওপিনিয়ন জানতে চাইছি, বলো না কোনটা ভালো। কিন্তু আমার ওপিনিয়ন। হ্যাঁ তোমাকে ছাড়া আর কে ভালো বোঝে আমাকে? হ্যাঁ তুমি বলো কোনটা। রিয়ার গাল গরম হয়ে ওঠে। ও মুখটা নিচু করে রজতের হাতে ধরা ফোনের স্ক্রিনটাতে ছবি দেখে।
তারপর ছবিটা স্লাইড করে পরের ছবিটা, একটা সাদা সুতোয় কাজ করা নীল রঙের পাঞ্জাবি আর অন্যটা নানা রঙের প্রিন্টে হলুদ পাঞ্জাবি। রিয়া বলে, হলুদটা। আজ বেশ সুন্দর লাগছে রিয়াকে। পিন করে ওড়নাটা গুছিয়ে পরেছে সে। অন্যদিন একটা কালো টিপ পরে, আজকে চুড়িদারের সঙ্গে ম্যাচিং করে এই প্রথম একটা সবুজ টিপ পরেছে, তার উপর একটা হলুদ টিপ বসিয়েছে। নিচের টিপটাকে অর্ধচন্দ্রের মতো লাগছে। চোখে কাজল, কানে একজোড়া ছোট অক্সিডাইজড ঝুমকো, বাম হাতে ঘড়ি আর ডান হাতে একটা সরু ব্রেসলেট। ধৃতি অনেকবার করে বলে দিয়েছে আজকে যেন অন্তত সে একটু সেজে গুজে আসে। এমনিতেই বসন্ত উৎসব, তার উপরে স্টেজে উঠে গান গাইতে হবে। শি শুড লুক প্রেজেন্টেবল, না? বসার ঘরে দাঁড়িয়ে মা, বাবা আর জেঠুর কথা শুনছে। রিয়া গিয়ে বলে, আমি আসছি তাহলে। মা হ্যাঁ বলতেই যাচ্ছিল, এমন সময় রিয়ার বাবা বলে, এত সাজগোজ করে কোথায় যাওয়া হচ্ছে শুনি? ওদের কলেজের আজ বসন্ত উৎসব তো, আমি তাই আর কি। তো তুমি ওকে যেতে দিচ্ছ? আমার কাছ থেকে অনুমতি চেয়েছিলে? মেয়েটা তো কোনো বছর যায় না, এই তো শেষবারের মতো। তাই আমাকে জিজ্ঞেস করার প্রয়োজন বোধ করলেন না, তাই তো? না মানে। জেঠু মাকে থামিয়ে দিয়ে বলেন, থাক না এসব কথা, ছোট বউ বুঝতে পারেনি হয়তো, কিন্তু বলছি আজকে না যাওয়াই ভালো। আবিরের মধ্যে কি সব মেশায় এখনকার সময়, তারপর মুখে রং না উঠলে না না থাক। রিয়া। হ্যাঁ জেঠুমণি। তুই আজকাল বাড়ি থেকে বেরোস না, বুঝলি? কিছুদিনের মধ্যে যদি পাত্রপক্ষ আসে, না মানে এখনো সেভাবে কিছু ফাইনাল হয়নি, কিন্তু আসতেও তো পারে। পাত্রপক্ষ? হ্যাঁ, তুই জানিস না ছোট বউ? তুমি ওকে কিছু বলনি? আমি ওকে বলতে বারণ করেছি দাদা। তাছাড়া রিয়া জেনেই বা কি করবে? ওর জানা বা না জানা দিয়ে কি হবে? সে কি, যার জন্য সম্বন্ধ দেখা হচ্ছে তাকে জানাবি না? যা করিস তুই। যাই হোক রিয়া, ঘরে যা তুই এখন, আর বাড়ি আছিস যখন মা আর বৌদি হাতে হাতে কিছু কাজ শেখ। রিয়া মাথা দুলিয়ে ধীর পায়ে নিজের ঘরের দিকে রওনা হয়। পায়ের তলার মাটি যেন কাঁপছে তার। হঠাৎই তার বাবা ডেকে বলেন, দাঁড়াও, একটা কথা কান খুলে শুনে রাখো রিয়া। তোমাকে আমি কলেজে পাঠাচ্ছি পড়াশোনা করতে। এই সবের মধ্যে নিজেকে আর যেন জড়াতে না দেখি, বলে রাখলাম। ঘরে ঢুকে দরজা বন্ধ করে মাটিতে বসে পড়ে রিয়া। দুই হাঁটু বুকের কাছে টেনে নিয়ে মাথা গুজে কাঁদতে থাকে। ঘন্টা দুয়েক পর থেকে ওর ফোনে ফোন আসতে শুরু করে। রজত, ধৃতি, সন্দীপ ওরা বারে বারে ফোন করছে, কিন্তু রিয়া রিসিভ করে না। রিসিভ করলেও যে গলা থেকে আজ কোনো স্বর বেরোবে না ওর। ভাগ্যের কি পরিহাস, তার নাকি আজকে গান গাওয়ার কথা ছিল। অ্যালার্মের শব্দে স্মৃতির সাগর সিক্ত নিদ্রা কাটিয়ে জেগে ওঠে রিয়া। পাশে ঘুমে বিভোর প্রীতম। কিছুদিন যাবৎ রিয়া উঠে দেখত ঘুমের মধ্যে ভ্রু কুঁচকে থাকে প্রীতমের। কাজের চাপে ঘুম হয়তো ঠিক করে হচ্ছে না, কিন্তু আজ বোধহয় একটু শান্তিতে ঘুমিয়েছে। জানালার কাজ দিয়ে প্রবেশকারী ভোরের আলো মাখা মুখে তেমন কোনো চিন্তার ছাপ নেই। মানুষটাকে দেখে যেন মনটা ডুকরে কেঁদে উঠতে চায় রিয়ার। এতগুলো বছরের বৈবাহিক জীবনে প্রীতমকে কি এতটুকু মানসিক স্বস্তি দিতে পেরেছে রিয়া? সময়ের সঙ্গে দীর্ঘায়িত হয়েছে পরস্পরের মধ্যের দূরত্ব। আজ 10টা বছর কেটে গিয়েছে বিয়ের।
ওরা নিঃসন্তান দম্পতি। আশেপাশে নানান কথাই হয়, শুনতে হয় অযাচিত উপদেশ। রিয়া মাঝে মধ্যে ভাবে, কেন এত কিছুর পরেও এই সম্পর্কটাকে এত আগলে রেখেছে প্রীতম? কি দায় তার? প্রীতমের মতো সুপুরুষ ছেলে তো চাইলে এই বাঁধন ভেঙে নিজের জীবনকে আবার নিজের ইচ্ছে মতো গড়ে নিতে পারে। তাহলে কেন কেন সে এভাবে নিজেকে কষ্ট দিচ্ছে? নিজের অগোছালো ভাবনাগুলোকে গুছিয়ে নিয়ে প্রতিদিনের মতো দায়িত্ব বহনে উদ্যত হয় রিয়া। ঘুম ভেঙে চোখ মেলতেই প্রীতম দেখে রিয়া ঘরের দরজা জানলাগুলো খুলে দিচ্ছে। গুড মর্নিং। গুড মর্নিং। তুমি ব্রাশ করে এসো, আমি চা আনছি। রিয়া, তোমার হাতের কি অবস্থা? হ্যাঁ, এখন বেটার। ওষুধটা কিন্তু লাগিও, না হলে কিন্তু। না না, ঠিক আছে, ইট উইল বি ফাইন। আচ্ছা। রিয়া ঘর থেকে বেরিয়ে যাবে এমন সময় প্রীতম আবার ডাকে। রিয়া। হ্যাঁ, কিছু বলবে? না, কিছু না, থাক। প্রীতমের এইভাবে চুপ করে যাওয়া দেখে রিয়ার তার অতীত মনে পড়ে যায়। সে ভাবে, এইভাবে চুপ করে গিয়ে কতই না কথা মনে চাপা পড়ে যায়। কেবল থেকে যায় কিছু বিভ্রান্ত ধারণা, তাদেরই জীবাশ্মের আকারে। কি রে রিয়া, এই তুই সেদিন বললি যে বসন্ত উৎসবে আসবি, আসলি না কেন? দারুণ মজা হয়েছিল সেদিন। ক্লাস শেষ হতেই তানিয়া আচমকা রিয়াকে জিজ্ঞেস করে। রিয়া অপ্রস্তুত হয়ে পড়ে, সামলে নিয়ে জবাব দেয়, আসলে হঠাৎই শরীরটা খুব খারাপ করে, তাই আর কি আসতে পারিনি রে। মিস করে গেলি। যাই হোক, আসি রে, বাই, টেক কেয়ার, খেয়াল রাখিস নিজের, জানিস তো। বাই অ্যান্ড থ্যাঙ্কস ফর ইউর কনসার্ন। ফোর্থ ফ্লোরে এসে একটা ফাঁকা ঘরে ঢুকবে রিয়া। তখনই দেখে রজত এক পাশে দাঁড়িয়ে। অন্তর যেন মোচড় দিয়ে ওঠে তার। তাকে দেখে একরকম ইগনোর করে রজত চলে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু রিয়া পিছু ডাকে, রজত। রজত দাঁড়িয়ে পড়ে। রিয়া ধীরে ধীরে বলে, আমার দিকে তাকাবে না? এতটা রাগ করেছো আমার উপর? আমি রাগ করিনি, কষ্ট পেয়েছি। রজত, আমি। এ বলবে তুমি রিয়া, কি বলবে বলো? এর আগে আমরা যখনই তোমাকে কোথাও যাওয়ার কথা বলেছি, তুমি সির্ফ না বলেছো। আমরা কখনো কোনো দিনও জোর করিনি তোমাকে কোথাও যাওয়ার জন্য। তাও জাস্ট একটা বার আমি ভেবেছিলাম তুমি আসবে। কথা দিলে কথা রাখতে হয়, কথা রাখতে হয় রিয়া, সেটা তোমাকে বুঝতে হবে, কথা রাখতে হয়। কিন্তু আমি। কি আমি? হ্যাঁ বলো, কি আমি? তোমার জন্য আমরা কতক্ষণ ওয়েট করেছি তুমি জানো? কোনো আইডিয়া নেই তোমার। তুমি আসবে ভেবে তোমার পরে যার পারফরমেন্স ছিল তাকে কতক্ষণ লেট করিয়েছি। ইভেন আফটার অল দ্য পারফরমেন্স উই ওয়েটেড। বাট তুমি কোথায়? জুনিয়র্সরা হাসাহাসি শুরু করে দিয়েছে সিনিয়রদের এরকম বেগ কেলেপনা দেখে। রজত, আচ্ছা বুঝলাম যে তুমি আসতে পারবে না, আমি সব বুঝতে পেরেছি, কিন্তু সেটা আগের থেকে তো জানাতে পারতে। জানো ওদের কতটা খারাপ লেগেছে, কত বড় মুখ করে তোমার কথা বলেছিল ধৃতি আর সন্দীপ, আর তুমি সেটা। আমি ইচ্ছাকৃতভাবে এটা করিনি রজত। আমি বুঝলাম যে তুমি ইচ্ছাকৃত করনি, কিন্তু তুমি ফোনটা ধরলে না কেন? তোমার ফ্যামিলি কনজারভেটিভ, আমি সেটা অনেক আগে থেকেই বুঝতে পেরেছি, কিন্তু এই ব্যাপারটা কি ভালো হলো এতগুলো লোকের সামনে? আই এম সরি রজত, রিয়েলি আই এম। বিশ্বাস করো। রিয়ার চোখের জল দেখে রজত এবার নিজেকে শান্ত করে, অপ্রস্তুত হয়ে সামলাতে চেষ্টা করে রিয়াকে। আই এম সরি রিয়া, আই এম সরি, কেঁদো না প্লিজ।
আমি তোমাকে কাঁদাতে চাইনি। আই এম সরি, আই এম জাস্ট লিটল ফ্রাস্ট্রেটেড। তুমি আমাকে ভুল বুঝো না রজত। আমি আমি নিজে কি ওদের কাছে ক্ষমা চেয়ে আসবো? আমি নিজে যাবো। রিয়া চুপ করো, এভাবে কান্নাকাটি করো না। আই এম সরি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি ওদেরকে বুঝিয়ে বলবো। প্লিজ এবার চুপ করো। রজত নিজের হাতে রিয়ার চোখের জল মুছিয়ে দেয়, কিন্তু সে আন্দাজ করতে পারে না রিয়া আদতে কেন এতটা ভেঙে পড়েছে। একটু শান্ত হতেই রিয়া বলে, আচ্ছা ওরা কি ক্লাসে আছে? না, ওরা একটু বেরিয়েছে, নেক্সট হাফে চলে আসবে, তখন কথা বলে নিও। আচ্ছা। রজত এবার রিয়ার কাঁধে একটা হাত রেখে একটু হাসার চেষ্টা করে। খিদে পেয়েছে? আমার কিন্তু ভীষণ খিদে পেয়েছে। হ্যাঁ পেয়েছে। চলো তাহলে ওই রুমটাতে গিয়ে বসি। টিফিন শেষ করে মুচকি হাসে রজত, বলে, এবার পেটের ইঁদুর শান্ত হয়েছে। রিয়া একটু হেসে ব্যাগ থেকে একটা ছোট্ট টিফিন বক্স বের করে, রজতের সামনে ধরে বলে, এই নাও। এটা আবার কি? তোমাদের সবার জন্য সন্দেশ বানিয়ে এনেছিলাম। ঘুষ দিচ্ছ আমাকে? এই যে বললে রাগ করনি, খাবে না সন্দেশটা? তোমার হাতের তৈরি খাবার আমি কখনো দূরে ঠেলে দিতে পারি? রিয়া নিজের লাজুক চোখ জোড়া রজতের স্থির দৃষ্টি থেকে সরিয়ে নেয়। নাও, আমারটা আমাকেই দাও, ওদেরকে কিন্তু তুমি নিজের হাতে দেবে, তারপর দেখো একদম অভিমান করে থাকতে পারবে না। রজতের কথা শুনে রিয়া হাসে, প্রাণ ভরে দেখে রজতকে সানন্দে সেই সন্দেশ উপভোগ করতে, আর ভাবে, আর কতদিন ওকে নিজের হাতের তৈরি টিফিন খাওয়াতে পারবো, প্রশংসার সাথে 4টে জ্ঞানের কথা শুনতে পারবো। এমন একটা অদ্ভুত ভালো ছেলে কিভাবে আমার বন্ধু হয়ে গেল। এই সব কিছু, এই সব অনুভূতি সবটা হারিয়ে যাবে আমাকে একলা করে দিয়ে। রিয়ার ভাবনার সাগরে হাতছানি দেয় রজতের গলার স্বর। রিয়া, কিছু বলবে? না কিছু না। না মানে তাকিয়েছিলে তাই ভাবছিলাম। ও কিছু না, ভাবছিলাম সন্দেশটা তোমার ভালো লেগেছে কিনা। ভালো? দারুণ লেগেছে, জাস্ট দারুণ, খুব ভালো খেতে হয়েছে। খুশি মনে রিয়া হাসে। কিছুক্ষণ সব চুপ। রজত এবার নীরবতা ভেঙে বলে, রিয়া, হ্যাঁ? তুমি তো সেদিন আসলে না, তোমার গানটাও শোনা হলো না। আজ এখন একটা রিকোয়েস্ট করব, আমাকে এখন গানটা শোনাও না। এখন? এখানে? হ্যাঁ এখানে। দেখো সেদিন কিন্তু তুমি যখন একলা গাইছিলে আমরা তো পুরোটা শুনতে পারিনি, ওই তোমার নিজের গানটা। আমার কিন্তু খুব ইচ্ছে পুরোটা শোনার। কিন্তু না 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 না, কোনো কিন্তু নাই, তুমি গাইবে। বাট একটা কথা বলো তো, ওটা কি তুমি কাউকে ডেডিকেট করে গিয়েছো? হয়তো। হয়তো? কাকে? সেটা আমি বলতে পারবো না, তুমি পারলে বুঝে নিও। রিয়া জানলার দিকে তাকায়, ধীর পায়ে এগিয়ে যায় জানলার দিকে, গান ধরে রিয়া। তোমাতে আমি খুঁজেছি নিজেকে, আদরে আবদারে চুপি সারে, তোমার দু চোখে দেখেছি ধ্রুব তারা, হারিয়ে গিয়েও অনন্ত আধারে, তোমার বুকের মাঝে এসে ঘর বেঁধেছি এই
এত লোভ দেখালে কেন আমায়? ভয় করে যদি মকাই মন খোলা হাওয়ার পরশ না পায়। তোমার বুকের মাঝে তাই ঘর বেঁধেছি, এই মনের ভার আমি তোমায় দিয়েছি, শুধু তোমায় দিয়েছি। গানটা শেষ হলে রিয়া রজতের দিকে তাকিয়ে দেখে কেমন যেন উৎকণ্ঠা মেশানো একটা নিষ্পলক দৃষ্টিতে চেয়ে আছে রজত তারই দিকে। রিয়া তার ঘোর ভাঙিয়ে জিজ্ঞেস করে, কেমন লাগলো? ভালো, বেশ ভালো, অপূর্ব। রিয়া সেদিন বুঝতে পারেনি যে রজত ব্যাপারটা আন্দাজ করতে পেরেছিল কিনা, আর যদি পেরেও থাকে তাহলে কি সেই অস্থিরতাটা রিয়ার কারণেই? এখন সকাল 9:30। প্রীতম অফিসের জন্য তৈরি হচ্ছে। রিয়া ঘরে এসে বলে, এই যে তোমার লাঞ্চ বক্স, আর সকালের খাবার তৈরি, এসে পড়ো। হ্যাঁ। ও রিয়া, তুমি বিট্টুর গার্জেন কলে যাচ্ছ তো? হ্যাঁ, একটু পরেই রেডি হব। আচ্ছা, এই যাতায়াতের টাকাটা এই যে এখানে রাখলাম। হ্যাঁ, আমার কাছে তো আছে, তুমি তো এর আগেও দিয়ে রেখেছো। আচ্ছা ঠিক আছে, এটা তাহলে কাছে রেখে দিও না লাগলে। আর ফোনটা কিন্তু সঙ্গে নিয়ে যেও। হ্যাঁ আচ্ছা। ও হ্যাঁ, বলছি যে আজকে তো নিরামিষ, রাতে কি রান্না করব? মা বাবা কি বললো? আসলে পেঁয়াজ রসুন ছাড়া তো সয়াবিনটা খুব একটা ভালো খান না বাবা মা, আর দাদা দিদি বললো যে নিজেদের কাজ শেষ করে বাইরে থেকেই খেয়ে আসবে। তাই বলছি যে তুমি কি খাবে বলো, আমি সেই হিসেবেই রান্না করব। আসলে মাই জিজ্ঞেস করে নিতে বলল। ও তাহলে এক কাজ করো, পনির রান্না করো। তোমার হাতের পনিরটা না বেশ ভালো হয় খেতে, আর আমাদের বিট্টু মাস্টারও তো খুব ভালোবাসে ওটা খেতে। আচ্ছা বেশ, তবে তাই হোক। রিয়া রান্নাঘরে চলে যায়। কিছুক্ষণ বাদে খাওয়া দাওয়া সেরে প্রীতম অফিসের জন্য বেরিয়ে পড়ে। মে আই কাম ইন স্যার? হ্যাঁ কাম ইন। দরজা ঠেলে ভেতরে ঢুকলো বিট্টু, আর তার পেছনে রিয়া। কিন্তু দরজার মুখেই প্রায় পাথর হয়ে যায় সে। ও বুঝতেই পারেনি এই গার্জিয়ান কল ওর জীবনের ডায়েরিটার একটা অসম্পূর্ণ পাতাকে আবার ওর সামনে মেলে ধরে বলবে, নাও এবার এটাকে সমাপ্ত করো। স্কুলের সেই টিচার আর কেউ নয়, রিয়ার কলেজের সেই রজতাভ বসাক। এতদিন পর এই সাক্ষাৎকার তাদেরকে বিহল দৃষ্টিতে পরস্পরের দিকে তাকিয়ে থাকতে বাধ্য করেছে। স্মৃতির দোলাচলে ভেসে ওঠে কিছু অস্পষ্ট ঘটনা, হাতছানি দেয় মনের অগোচরে ঘুমিয়ে থাকা দিনগুলো। হঠাৎ একদিন যখন রিয়ার বাবা তাকে জানালেন যে ওর জন্য পাত্র পছন্দ হয়ে গিয়েছে আর রবিবার তাকে ওরা দেখতে আসছে, তখন রিয়া একটু ভয়ই পেয়েছিল। কি করা উচিত হবে কি হবে না সেটা ঠাউর করতে পারছিল না। দিনটা ছিল মঙ্গলবার। কলেজের মাঠটাতে সেই পরিচিত গাছটার ছায়ায় পাশাপাশি বসেছিল রিয়া আর রজত। রিয়া স্তব্ধতা ভেঙে বলেছিল, তোমাকে একটা কথা জানানোর ছিল। হ্যাঁ বলো, আমি শুনছি তো। বাড়িতে আমার বিয়ের কথা হচ্ছে রজত, তুমি কি বাড়িতে কিছু জানাবে না? কি জানাবো? মানে আমাদের কথা। আমাদের 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 আবার কি কথা? রিয়া অবাক হয়ে রজতের দিকে তাকিয়েছিল।
কিছু না বলেও গলাটা যেন জড়িয়ে আসছিল তার। তাহলে কি আমার এতদিনের ধারণা সব ভুল? কিন্তু আমি যে সত্যি তোমায়। এই রিয়া, কি হলো? আরে চুপ করে তাকিয়ে আছো কেন, বলো কি কথা? এরপর নিজেকে আর সামলাতে না পেরে সেখান থেকে একরাশ চাপা আর্তনাদ নিয়ে উঠে এসেছিল রিয়া। আর সেই ছিল কলেজে তাদের শেষ দেখা। এরপর আর কলেজে যায়নি রিয়া। 1 মাস পর তাদের ফাইনাল এক্সাম ছিল, সেটাতেও বসেনি। গ্র্যাজুয়েট আর হওয়া হয়নি রিয়ার। আর সেই রিয়াকেই বিয়ে করেছিল প্রীতম। প্রীতমের বাড়ি থেকে প্রীতমকে অনেকবার বোঝানো হয়েছিল এই বলে যে রিয়া ইজন্ট ইভেন গ্র্যাজুয়েট, কিন্তু প্রীতমের এই রিয়াকেই মনে ধরেছিল। সেই রিয়া আজ 10 বছরের সংসারী মেয়ে। সে রজতকে ভালোবেসেছিল, তাই প্রীতমকে মন থেকে মেনে নিতে পারেনি। বিয়ের পর প্রীতমকে সবটা জানিয়ে দেয় সে। প্রীতমও রিয়াকে জোর করেনি কোনোদিনও, মানিয়ে নিয়েছে সবটা। স্যার, বিট্টুর গলা শুনে ঘোর কাটে রিয়ার। ও হ্যাঁ, এসো বসো। এতগুলো বছর পর ওর সঙ্গে দেখা, তবু রজতের কথাগুলো যেন বিষবাণের মতো বিদ্যে আরম্ভ করে রিয়ার মনে। হোয়াট এ সারপ্রাইজ রিয়া, মানে আমি তো ভাবতেই পারছি না। দিস ইজ রিয়েলি ইউ? মানে কেমন আছো তুমি? আচ্ছা, বিট্টু কি তাহলে তোমার ছেলে? কতগুলো দিন কেটে গেছে বলো তো। আচ্ছা আচ্ছা, সেদিন যে তুমি ওইভাবে চলে গেলে, তারপর কলেজে আসাও বন্ধ করে দিলে, পরীক্ষাতেও বসলে না, কি হয়েছিল? কিছু না জানি এরকম ভ্যানিশ হয়ে গেলে। রজতের কথাগুলো একটু একটু করে ক্ষীণ হয়ে আসছিল রিয়ার কানে। মাথাটা তখন ঘুরছে হাজারো একটা কথা। যে ছেলেকে ভালোবেসে সে নিজের স্বামীর অমর্যাদা করেছে, কোনোদিন তাকে বোঝার চেষ্টা করেনি, কোনো অন্তরঙ্গ সম্পর্কে জড়ায়নি, সেই ছেলে আজও কি এতটাই অবুঝ? আর প্রীতম, ওই মানুষটার কি দোষ ছিল? এতগুলো বছর কি আর ফিরিয়ে দেওয়া যাবে তাকে? দোষ তো ওর নিজের। ভালোবাসা কাকে বলে সেটাই বুঝে উঠতে পারলো না এতদিনে। চোখের সামনে আসল সোনা থাকতে সে সোনার জল করা গয়নার দিকে চেয়ে বসেছিল। আজ ওপরওয়ালা জহুরি তাকে স্পষ্ট করে দেখিয়ে দিল সবটা। আচ্ছা, ওর এই ভুলের শাস্তি কি আদৌ হবে? রজতের পরবর্তী কথাগুলো রিয়া আর শুনতে পায়নি। সবটা যেন দূর থেকে ভেসে আসা কোলাহলের মতো শোনাচ্ছিল। রিয়া ওখান থেকে উঠে স্কুল থেকে সোজা বেরিয়ে যায়। রজত তাকে থামায়নি, যেমনটা আটকায়নি সেই শেষ দিন। যতই সে পুরনো বান্ধবী হোক, আজ সে এসেছে একজন স্টুডেন্টের গার্জিয়ান হয়ে। রাস্তায় কয়েকজন তাকিয়েছিল। হঠাৎ লোকজনকে অবাক করে দিয়ে ছুটন্ত গাড়ি চলাচলের মাঝখান দিয়ে আনমনা হয়ে হতভম্ব রিয়া রাস্তা ক্রস করতে গেল। শুনতে পাওয়া গেল কিছু গাড়ির হর্ন আর একটা ট্যাক্সির ধাক্কা। রক্তে ভেসে যাচ্ছে রাস্তা। মাটিতে পড়ে থাকা মেয়েটাকে ঘিরে অনেক লোকজনের ভিড়। আর বাকিটা না বলাই থাক। তোমাতে আমি খুঁজেছি নিজেকে, আদরে আবদারে চুপি সারে, তোমার দু চোখে দেখেছি ধ্রুব তারা, হারিয়ে গিয়েও অনন্ত আধারে, তোমার বুকের মাঝে
পরশ না